হঠাৎ করেই জ্ঞান ফিরল নিশির। সে বুঝতে পারল একটা বিছানায় শুয়ে আছে সে, কিন্তু তার সাথে আরও একটা জিনিসও সে বুঝতে পারছে। আর তা বুঝতে পেরেই তার শরীর শিউরে ওঠে। তার শরীরে একটা চাদর ছাড়া আর কিছুই নেই। মাথায় অসহ্য যন্ত্রণা, চোখেও সব ঝাপসা দেখছে। নিজেকে একেবারে অসহায় মনে হচ্ছে তার। কোনো মতে বিছানা ছেড়ে ওঠার ব্যর্থ চেষ্টা করছে সে। এমন সময় আকাশে জোরে মেঘ ডাকতে শুরু করলো। মনে হচ্ছে বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে। নিশি একটু উঁচু হয়ে ঝাপসা চোখেই সামনে কাউকে দেখতে পেল। কেউ একজন আছে সামনে, হয়তো তার দিক থেকে উল্টো করে দাঁড়িয়ে আছে বেলকনিতে। তার খালি পিঠ দেখা যাচ্ছে। নিশিও আরেকটু উঠতে যাবে, তখনই আবার পড়ে যায় বিছানায়। আ নিশির আওয়াজ শুনে সে সামনে ঘুরে নিশির কাছে আসলো। নিশি এখনো তাকে ঝাপসা দেখছে। সে এসে নিশির গালে হাত দিয়ে বলতে থাকে, জান পাখি, জান পাখি। নিশি শুধু তার আওয়াজ শুনতে পারছে। সে তাকে জান পাখি বলে ডাকছে। তার ডাকে নিশি হার্টবিট বাড়তে থাকে। তার ছোঁয়ায় নিশির শরীর শিউরে উঠতে লাগে। ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়ল নিশি। এটা একটা স্বপ্ন ছিল। এই প্রথম এরকম একটা স্বপ্ন দেখল সে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে আর পুরো শরীর কাঁপছে। এই জান পাখি, এই ডাকটা তার কানে ভেসে আসছে। ভয়ে তার গলা শুকিয়ে যাচ্ছে। কি আছে এই জান পাখি ডাকে? এই ডাকটায় যেন পাগল করা ভালোবাসা লুকিয়ে আছে। কিন্তু এটা কেমন স্বপ্ন? কি অর্থ এই স্বপ্নের? ভাবতে থাকে নিশি। ফজরের আজান ভেসে আসে নিশির কানে। তার মানে এটা ভোরের স্বপ্ন। আর ভোরের স্বপ্ন তো সত্যি হয়। তাহলে কি এটাও? না না, আমি এইসব কি ভাবছি, এরকম কিছু না। আর এইসব না ভেবে উঁচু করে নামাজ পড়ে নিল নিশি। তারপর পড়ার টেবিলে বসে ভাবতে লাগলো, কিন্তু স্বপ্নের কথা নয়, আজকের কথা। আজ তার ভার্সিটিতে প্রথম দিন, প্রথম বর্ষের স্টুডেন্ট সে। ভাবতেই ভালো লাগছে, এতদিন পর স্বপ্ন পূরণ হবে। আর নিশি সেই ভার্সিটিতে পড়বে যেই ভার্সিটিতে জিসান পড়ে। জিসান এবার চতুর্থ বর্ষের স্টুডেন্ট। ওর বেস্ট ফ্রেন্ডও বলা যায়। কিন্তু বন্ধুদের বেশি দিন হয়নি, এই 2 বছর হবে। কিন্তু এই 2 বছরে জিসান নিশির প্রিয় মানুষটার জায়গা নিয়ে ফেলেছে। জিসানকে তার খুব ভালো লাগে, কিন্তু আজ পর্যন্ত বলতে পারেনি, শুধু বন্ধুত্বের ভয়ে। তাই বা কম কি, জিসান খুব কেয়ার করে নিশির, এতেই সে অনেক খুশি। এইসব ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে পড়ল সে। সকাল 7টা। মায়ের ডাকে ঘুম ভাঙল নিশির। নিশির মা ফারহানা বেগম শিক্ষিত একজন মহিলা। তিনি একজন গৃহিণী। নিশি তার একমাত্র মেয়ে। তার স্বামী রায়হান আহমেদ বেসরকারি একটা ব্যাংকে চাকরি করে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিশি, কিন্তু তার পরিবারে খুশির সীমা নেই। নিশি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে রেডি হয়ে নেয়। কোনো মতে আজ লেট হলে চলবে না। একটা সাদা রঙের লং ফ্রক পরে নেয় নিশি। তার সাথে একটা স্কার্ফ গলায় ঝুলিয়ে নেয়। চুলগুলো কোমর ছাড়িয়েছে, চুলগুলো ছেড়েই রাখে সে। ঠোঁটের নিচ বরাবর একটা তিল তার মুখের হাসিকে ফুটিয়ে তোলে। ডান হাতে একটা ব্রেসলেট আর বাঁ হাতে একটা চেইন ঘড়ি পরে সে। চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক দেয়। তার ঠোঁটগুলো এমনিতেই গোলাপি, তাও সব দিক থেকে আজ পারফেক্ট দেখাতে হবে তাকে। কিছুক্ষণের মধ্যেই নিশি নাস্তার টেবিলে আসে। রায়হান আহমেদ খবরের কাগজ পড়ছিলেন। নিজের ছোট পরিটাকে আসতে দেখে একগাল হাসি নিয়ে বলে, গুড মর্নিং মামনি। গুড মর্নিং বাপি। রায়হান আহমেদের গলা জড়িয়ে, আজকে তোমার প্রথম দিন ভার্সিটিতে। এতদিন যেমন আমার মান সম্মান রেখেছ, এখনো সেইভাবে রেখো। ইয়া বাপি, তোমার সম্মান যাবে, তোমার মেয়ে এমন কাজ কখনো করবে না। আই নো মামনি। নাও নাস্তা করো, তারপর আবার বেরোতে হবে, না হলে লেট হয়ে যাবে। ওকে বাপি। নিশি যে টেবিলে বসলো। ফারহানা বেগম এসে নাস্তা দিয়ে গেলেন তাকে। নিশি টেবিলে তার হাতের কাছে একটা চাবি দেখতে পেল, কিন্তু এটা কিসের চাবি? চাবিটা হাতে নিয়ে রায়হান আহমেদকে জিজ্ঞেস করতে লাগলো, বাপি, এটা কিসের চাবি? তোমার সারপ্রাইজ মামনি। হেঁটে হেঁটে যাবে নাকি ভার্সিটিতে? তার মানে এটা স্কুটির চাবি? হুম। থ্যাংক ইউ বাপি, অ্যান্ড লাভ ইউ সো মাচ। ইউ আর দ্য গ্রেট। তুমি জানো আমার এটা কত দিনের স্বপ্ন ছিল? হ্যাঁ। মামনি, খুশি এবার তুমি? এতগুলো। আচ্ছা, বাবা আর মেয়ের অনেক কথা হয়েছে, এবার খেয়ে নাও, পরে তো লেট হয়ে যাবে। মা, খাচ্ছি। নিশি খেয়ে দিয়ে বের হয়ে গেল নতুন স্কুটি চালিয়ে। অনেক দিনের শখ ছিল তার। মাঝে মাঝে তার বেস্ট ফ্রেন্ড আরিফারটাই চালাতো। এখন তার নিজেরটাই আছে, আর কোনো চিন্তা নেই।
সঠিক সময়ে এসে ভার্সিটিতে এসে উপস্থিত হলো নিশি। এসেই দেখলো আরিফা ক্যাম্পাসে বসে আছে। নিশি তার কাছে গেল। বাহ, ম্যাম আজ সঠিক টাইমে এসেছে। আরে মেরি আরু পাগলি, আজ প্রথম দিন, লেট করি কিভাবে বলো তো? তা তো বুঝলাম, কিন্তু আজ এত সেজেগুজে কাকে দেখাতে এসেছো? সাজুগুজু করলাম কোথায়, আর কাকেই বা দেখাবো? আমার জিসান দুলাভাই আছে না, তাকে। আরিফার বাচ্চা, তোকে তো আজ আমি, দাঁড়া তুই। আরিফা আর নিশি দৌড়াতে লাগলো। নিশি আরিফাকে পুরো ক্যাম্পাস ঘুরালো, এরপর হাঁপিয়ে দাঁড়িয়ে গেল। নিশি এসে আরিফার ঘাড়ে হাত রেখে হাঁপাতে লাগলো। ঠিক এই সময় 3টা বাইক ঢুকলো ভার্সিটিতে। সবার নজর তাদের দিকে। তারা বাইক থামিয়ে একে একে নিজের হেলমেট খুলতে লাগলো। সবার মতোই নিশি আর আরিফা তাদের দিকে তাকিয়ে রইল। প্রথমে মেহেদি আর তারপর রোদ্দুর হেলমেট খুলে। তাদের পরনে কালো জ্যাকেট আর কালো জিন্স। সবার শেষে হেলমেট খুলে জিসান। তার ফর্সা গায়ের রং, এলোমেলো সিল্কি চুল, একটা কালো রঙের জ্যাকেট আর জিন্স পরা। সবাই তাকিয়ে আছে তার দিকে। আর রইল তার মেয়েদের পাগল করা মিষ্টি হাসি। নিশি কতক্ষণ এক ধ্যানে তাকিয়ে থাকে তার দিকে। আরিফা তা দেখে খোঁচা মারে নিশিকে। দেখ, তোর প্রিয় মানুষটা এসে পড়েছে। সবাই কিভাবে গিলে খাচ্ছে তাকে। নিশি লক্ষ্য করলো আসলেই সবাই জিসানকে কিভাবে যেন দেখছে। আর জিসান কি সুন্দর করে হেসেই যাচ্ছে। আজব তো, এত হাসছে কেন? নিশি রেগে নিচে চলে আসে। জিসান মেয়েদের সাথে কথা বলতে থাকে। তখন রোদ্দুর জিসানকে ইশারায় নিশির দিকে তাকাতে বলে। জিসান দেখে নিশি আসছে তার কাছে। দেখতে সুন্দরই লাগছে তাকে, কিন্তু না, নিশি জিসানের কাছে এসে ওর সাথে কথা না বলে পাশ কাটিয়ে চলে যায়। জিসান খুব রেগে যায়। সেও নিশির পিছু পিছু যায়। নিশিকে ডাকতে থাকে, কিন্তু নিশি কোনো উত্তর দেয় না। জিসান রেগে গিয়ে নিশিকে টেনে দেওয়ালে আটকে দেয়। কি হলো, কথা বলছিস না কেন তুই? তোর কি এত সেজে আসা খুব দরকার? কেন সেজে আসোস তুই এত? বলেই জিসানের চুলগুলো এলোমেলো করে দেয়। আরে আরে, কি করছিস? একদম ঠিক কাজ করছি। তুই আমার হেয়ার স্টাইল নষ্ট করে দিচ্ছিস। আর সাজিদ এভাবে আবার করে দিব? জিসান নিশিকে দেওয়ালে ঠেকিয়ে বলে। ওয়েট, এখন আমার পালা। জিসান না। তুই না বললেই হলো। জিসান। জিসান ও নিশির চুলগুলো ইচ্ছে মতো এলোমেলো করে দিল। এভাবেই দুজন মিলে মারামারি করতে থাকে সারাদিন। এদিকে নিশান বসে একে একে নিশির ছবি দেখতে থাকে। আজকে জিসানের সাথে যখন ছিল সেই সব ছবি। নিশান ছবিগুলো দেখে বলতে থাকে। জান পাখি, যত পারো মজা করে নাও, আর তা শুধু আজকের জন্যই। কারণ কাল থেকে তোমার দুনিয়াতে শুধু আমি ছাড়া আর কেউ থাকবে না। সারাদিন মজা করে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল নিশির। রায়হান কল করে আরিফাকে নিয়ে আসতে বলে, তাই নিশি আরিফাকে সাথে করে নিয়ে আসে। কলিং বেল বাজাতেই ফারহানা বেগম এসে দরজা খুলে ভিতরে গিয়ে সোফায় বসেন। কেমন একটা পরিবেশ ঘরে, সবাই কেমন চুপচাপ। নিশি ঘরেই ঢুকে না, বাইরে দাঁড়িয়ে থাকে। ওর দাঁড়িয়ে থাকা দেখে আরিফাও দাঁড়িয়ে থাকে। কিরে, ঘরের সামনে দাঁড়িয়ে আছিস যে? ঘরে ঢোক। আরিফা, আমি কি কিছু করেছি বলতো? তুই কি করেছিস না করেছিস তা আমি কিভাবে বলবো? আর এইরকম মনে হওয়ার কারণটা কি? ঘরের পরিবেশ দেখেছিস? কেমন নিঃস্ব, কিছু তো একটা হয়েছে। তুই করলে কি শুধু কিছু করবি? বড় কিছুই করবি, আমি নিশ্চিত। তাল গাছের পেটনি, তুই আমার বন্ধু না শত্রু? আরে বন্ধুই তো, তাই তো তোর গুণগান করলাম আর কি। আচ্ছা, তুই কল করে বলিসনি আমাদের আসতে দেরি হবে? আরে বলেছি তো, তখনই বাপি বলল তোকে নিয়ে আসতে। তাহলে তুই নিশ্চিত কিছু করেছিস। আমার মনে হয় তোর রাশিতে শনি ঘুরছে। আমি এখানে টেনশনে মরছি, আর ওকে দেখো। আচ্ছা, তুই যদি এভাবে দাঁড়িয়ে থাকিস তাহলে কিভাবে বুঝবি কিছু হয়েছে? চল ভেতরে। আরিফা নিশিকে টেনে ঘরের ভিতর নিয়ে যায়। নিশিকে ভিতরে ঢুকতে দেখে ফারহানা বেগম রান্নাঘরে ঢুকলেন, আর রায়হান আহমেদ খবরের পেপার পড়ছিলেন। নিশি রায়হান আহমেদের সামনে গিয়ে, বাপি, আফিফাকে তুমি ডেকেছিলে? রায়হান আহমেদ খবরের কাগজটা টেবিলে রেখে বললেন। বসো আরিফা। জি আঙ্কেল। কেমন আছো তুমি আর তোমার বাবা মা? ভালো আছি আঙ্কেল, আর আব্বু আম্মুও ভালো আছে। আপনি কেমন আছেন? আমার আর ভালো থাকা? আমার মেয়ে যা করলো তাতে ভালো থাকবো কিভাবে? নিশি চমকে ওঠে। বাপি, আমি কিছু করেছি?
অনেক কিছুই করেছে মামুনি। বলেছিলাম না তুই করলে বড় কিছুই করবি। চুপ থাক পেতনি, জিজ্ঞেস কর কি করেছি। আঙ্কেল কি করেছে নিশি? রায়হান একটা পেপার আরিফাকে দিয়ে। নিজেই পড়ে দেখো তোমার বান্ধবীর কাণ্ড। আরিফা পেপারটা খুলে পড়া শুরু করলো। পেপারটা সে অবাক হয়ে নিশির দিকে তাকিয়ে রইল। নিশি? নিশি তো আরিফার এরকম ভাবে তাকাতে দেখে রেগে গেল। এত সাসপেন্স ভালো লাগে না তার। কি কি আছে পেপার দেখি। নিশি আরিফার হাত থেকে পেপারটা নিয়ে পড়া শুরু করলো। নিশি নিজেও অবাক। এমন সময় ফারহানা বেগম নিশির ঘাড়ে হাত রাখে। নিশি তাকিয়ে দেখে ফারহানা বেগমের মুখে হাসি। তিনি পায়েসের বাটিটা নিশিকে দিয়ে বললেন, মিষ্টি মুখ কর আগে। রায়হান আহমেদও উঠে আসলেন নিশির কাছে। এসে নিশির মাথায় হাত রেখে বললেন, তুই আসলেই আমার মেয়ে, আজ তা প্রমাণ করলি। আরিফা উঠে নিশির সামনে দাঁড়িয়ে বলে, কংগ্রেচুলেশনস ইয়ার, কি করলি তুই এটা? একেবারে নকআউট। চৌধুরী কোম্পানিতে জবের অ্যাপ্লিকেশন কবে করলি তুই? বললি না তো। আর পেয়েও গেলি। কত লাকি তুই জানিস? নিশি সবার খুশি দেখে খুশি, কিন্তু এই জবটা সে করতে চায়নি। বাপির কথায় এমনিতেই ইন্টারভিউটা দিয়েছিলাম, তবে অনেক বড় কোম্পানি এটা। যেদিন ইন্টারভিউ দিতে গিয়েছিলাম সেদিনও অনেক মানুষ এসেছিল, আর তাদের কোয়ালিফিকেশন অনেক ভালো ছিল। আমি তো ভেবেছিলাম জবটা পাবো না, পেয়ে গেলাম কিভাবে বুঝলাম না। এর মাঝেই বাপি বলে উঠল, আমি জানতাম আমার মেয়ে পারবে। কিন্তু বাপি, আমার কোয়ালিফিকেশন মতে এই জবটা আমি কিভাবে পেলাম? এখনো তো অনার্স কমপ্লিট করিনি। আরে নিশি শোন, অনার্স কমপ্লিট করিসনি তো কি? তোর রেজাল্ট তো খারাপ না, অনেক ভালো। আর তুই এটা ডিজার্ভও করিস। আরিফা ঠিক বলেছে নিশি। আর তুই জবটা যখন পেয়েছিস আর কি কর। আমি তো চাই তুই নিজের মতো নিজের জীবন সাজা, লাইফে কিছু একটা কর। আর সেটা এটা দিয়েই শুরু কর। আচ্ছা বাপি, তুমি যখন চাও আমি এই জবটা করব, বাট পড়াশুনো? তুই পড়াশুনো কবে করিস? পড়িস তো পরীক্ষার একদিন আগে, তাও সব সময় হাই লেভেলের রেজাল্ট। আর জব তো বিকাল 5টা অবধি, বাকি সময় করবি তুই। পড়াশোনার সমস্যা হলে আমি জোর করব না। না বাপি, আফিফা ঠিক বলেছে, এভাবে আর আলসেমি করে না কিছু করি। তাহলে এখন একটু মিষ্টি খা নে। আরে আন্টি আমি খাবো, আমাকে দাও। এই নে। রাতে হাতে একটা কফি নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছে নিশি। কালকে থেকে তার জীবন গল্পটা অন্যরকম। একটু খারাপ লাগছে জিসানের সাথে দেখা হবে না আর, কিন্তু তাতে কি, কথা তো হবে। হঠাৎ করে আকাশে চোখ পড়ল। রাতের আকাশটা আসলেই সুন্দর। আকাশে অনেক তারা চিকচিক করছে। ঠান্ডা বাতাস এসে শরীরে রাখছে। এই সময়টা চোখ বন্ধ করে উপভোগ করাটা আসলেই ভালো লাগার মতো। নিশি চোখ বন্ধ করে। হঠাৎ তার কানে জান পাখি ডাকটা ভেসে আসলো। শিউরে উঠল নিশির শরীর। হার্টবিট বেড়ে গেল তার। নিশি চোখ খুলে আশপাশ তাকাতে লাগলো, কিন্তু কেউ নেই। তাও কেমন জানি লাগছে তার। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তৈরি হয়ে নেয় নিশি। যাই হোক, আজ আর দেরি হলে চলবে না। শাওয়ার নিয়ে একটা কালো রঙের 3 পিস পরে নিশি। তার সাথে কালো রঙের চুড়ি, সাদা স্টোন বসানো কালো রঙের ছোট কানের দুল, চোখে হালকা কাজল, সিল্কি কালো রঙের ওড়নাটা গলায় নিয়ে নেয় নিশি। মাথার মাঝখানে সিথি করে চুলগুলো ছেড়ে দেয়। তারপর নাস্তা করে স্কুটি নিয়ে বেরিয়ে যায় নিশি। অফিসে যাওয়ার সময় হঠাৎ করেই একটা গাড়ির সাথে ধাক্কা লাগে নিশির। স্কুটি নিয়ে পড়ে যায়। কোনো মতে ওঠার চেষ্টা করলে কেউ একজন হাত বাড়িয়ে দেয় তার দিকে। সে নিশিকে তুলে উঠায়। নিশি উঠে তাকে পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করে। কালো রঙের স্যুট পরা, ভেতরে একটা সাদা টি শার্ট দেখা যাচ্ছে, গলায় একটা সাদা টাই, চোখে সানগ্লাস আর চাপদাড়িও আছে। চুলগুলো ব্রাউন কালার করা, তবে লাইট না, কিন্তু চুলগুলো খুব সিল্ক আর বড়। বাতাসে উড়ছে। নিশি তাকে দেখেই যাচ্ছে। এই প্রথম জিসান ছাড়া অন্য কোনো ছেলেকে দেখছে নিশি। হঠাৎ করেই সে বলে ওঠে, দেখে চলতে পারো না? তার কথায় নিশির ধ্যান ভাঙে। সরি, দোষটা আপনার, আমার না। চোখ কোথায় রেখে গাড়ি চালান আপনি? আপনার জন্যই আমার স্কুটির এই অবস্থা। বাপি কালকে এটা আমাকে কিনে দিয়েছিল, আর আপনার জন্য আমার নতুন স্কুটি নষ্ট হয়ে গেল। ছেলেটা নিশ্চুপ, শুধু নিশির কথা শুনছে আর ওকে পর্যবেক্ষণ করছে।
নিশির কথা বলা, তার চোখ রাঙানো, তার সিল্কি চুলগুলো বাতাসে উড়ছে। নিশি কোমরে হাত রেখে তার সামনে গিয়ে বলে, কি হলো, কথা বলছেন না কেন? নাকি নিজের দোষ বুঝতে পারছেন? কোনোটাই তো বলছেন না। আপনারা বড় লোকরা তো এমনই, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে চলে যাবেন, কিন্তু তাতেও আপনাদের কোনো দোষ নেই। তখনও ছেলেটা চুপ। তখন নিশি ভাবে, কি ব্যাপার, এত কিছু বলছি, উনি কিছু বলছেন না কেন? হঠাৎ করেই সে চোখের সানগ্লাস খুলে নিশির কাছে আসতে লাগলো। নিশি ভয়ে পিছুতে লাগলো। নিশির হার্টবিট বাড়তে থাকে। একটা সময় এমন অবস্থা হলো, পেছনে স্কুটির আর পেছনে যাওয়ার জায়গা নাই, কিন্তু সে তো সামনে আসতেই থাকে। ভয়ে চোখ বন্ধ করে নিল নিশি। হঠাৎ করেই বুঝতে পারলো লোকটা নিচে। নিশি তাকিয়ে দেখলো সে তার স্কুটি উঠিয়ে দিচ্ছে। নিশি মাথায় বাড়ি দিয়ে বলে, কি না কি ভাবছিলাম, দেখে সে স্কুটিটা উঠিয়ে দিয়ে নিশির হাতে টাকা দিয়ে বলল। যা ক্ষতি হয়েছে ঠিক করিয়ে নিও। তারপর গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট করে চলে গেল। নিশি হাঁ করে তাকিয়ে আছে। কিছু বলার সুযোগই পেল না সে। রাগে টাকাগুলো মুঠো করে দিলাম, দেখে নিব আপনাকে। এদিকে সে গাড়ি চালাতে চালাতে বলল, দেখে নিও চান পাখি, এখন তো শুধু আমাকে দেখবে তুমি। স্কুটি ঠিক করে অফিসে আসতে আসতে অনেক লেট হয়ে গেল। এর মধ্যে লাগলো আরেক ঝামেলা। সিকিউরিটি নিশিকে ঢুকতে দিচ্ছে না, কারণ নিশি ড্রেস আপ করে আসেনি। অফিসের নিয়ম সবাই কালো রঙের স্যুট পরবে। যখন ইন্টারভিউ দিয়েছিল তখন দেখেছে মেয়েরা কালো রঙের স্যুট পরেছে, চুলগুলো উঁচু করে ঝুঁটি করা, সবার ঠোঁটে লাল রঙের লিপস্টিক আর চোখে সানগ্লাস। তখন খুব ইচ্ছে করেছিল নিশির এভাবে যদি আসতো, কিন্তু নিশি তো জবটা কালই পেল, আর আজকেই আসতে হলো। এত কম সময়ের মধ্যে ড্রেসটা গুছাতে পারেনি। কিন্তু নিশি তো ম্যানেজারকে কাল রাতেই এই কথা বলেছে। উনি বলেছেন সমস্যা নেই, অন্য ড্রেস পরে চলে আসতে, কিন্তু এখন তারা তো নিশিকে ঢুকতে দিচ্ছে না। আর না ভেবে ম্যানেজারকে কল করলো নিশি। উনি এসে নিশিকে নিয়ে গেল, একটু বকাও দিল, কিন্তু বেশি না। এমনিতেই লেট, আর তার মধ্যে জবটা হলো স্যারের পিএ। স্যার এসে পড়েছে, কিন্তু তার পিএ এখনো আসেনি। ভাবতেই অবাক লাগছে, আজকেই না বের করে দেয় নিশিকে। স্যারের দরজায় নক করলো নিশি। উনি ভিতরে যেতে বললেন। নিশি ভিতরে গিয়ে দেখে স্যার চেয়ারে উল্টো মুখ করে বসে আছে। মনে মনে নিশি ভাবলো, ভালোই, এই রাগী চেহারাটা দেখা লাগবে না আর। লেট হলো কেন মিস? স্যার, নিশিতা আহমেদ, আপনার নতুন পিএ। পিএ কি স্যারের পরে অফিসে আসে মিস নিশিতা? সরি স্যার, আসলে আমার ড্রেস আপের জন্য সিকিউরিটি আমাকে ঢুকতে দিচ্ছিল না, তাই। বাহ, খুব ভালো মিথ্যে বলতে পারেন আপনি মিস নিশিতা। বলেই চেয়ার ঘুরালো, আর তাকে দেখে নিশিতার সব কথা ভুলে গেল। 420 ভোল্টের একটা ঝটকা খেলো। এখন বুঝলো রাস্তায় তখন কেন কিছু বলেনি। কি চালাক এই বেটা। স্যার চেয়ার থেকে উঠে কাছে আসতে লাগলো। নিশি পিছুতে লাগলো আর বলতে লাগলো, আসলে স্যার, মানে হচ্ছিলটা কি, মানে স্যার, সরি স্যার, আসলে মানে। দেওয়ালে পিঠ লেগে গেল। স্যার এক হাত দেওয়ালে রাখছে। ভয়ে চোখ বন্ধ করে নেয় নিশি। নিশির মনে হয় তার চুল খুলে গেছে। আসলে অফিসে আসার আগে খুব গরম লাগছিল, তাই চুলগুলো খোপা বেঁধে নেয়, কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে চুল সব খুলে গেছে। নিশি চোখ তুলে তাকাতেই দেখলো স্যার তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। তার চুল মুখের উপর এসে পড়েছে। স্যার এক হাত দিয়ে চুলগুলো পিছনে গুজে দিয়ে বলেন, এখন পারফেক্ট লাগছে আপনাকে মিস নিশিতা। নিশি কিছু বলার ভাষা পায় না। তখন স্যার আবার বলা শুরু করে, আমি নিশান চৌধুরী, এই কোম্পানির নতুন এমডি, আর হ্যাঁ আপনার বস, আর আপনি আমার পিএ। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। তা আপনি তো খুব ভালো মিথ্যে কথা বলেন মিস নিশিতা। মানে স্যার, রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে ঝগড়া করলেন তাই লেট হলো, আর সে সিকিউরিটির উপর দোষ দিয়ে দিলেন। বাহ, স্যার আমি মোটেও ঝগড়া করিনি। আমার তো মনে হয় আপনি ঝগড়াটে। না আমি ঝগড়াটে, আর না আমি ঝগড়া করেছি, দোষটা আপনার ছিল। আমি শুধু সত্যিটা বলেছি। আর লেট তো আপনার কারণে হয়েছে। আপনি যদি স্কুটি না খারাপ করে দিতেন তাহলে এত কিছু হতো না। আর সিকিউরিটির জন্য আমার লেট হয়েছে, তারা আমাকে ভেতরেই আসতে দেয়নি। এখানে আমার দোষ কোথায়? আর আপনি আমাকে আপনি আপনি করবেন না তো? কি রকম লাগে শুনতে। আর হ্যাঁ, মিস নিশিতাও বলা লাগবে না, শুধু নিশি বললেও চলবে। আমাকে কেউ নিশিতা বলে না। তুমি আসলেই ঝগড়াটে, এক কথা বলায় কত কথা বললে আমায়। আর বাই দ্য ওয়ে, তুমি আমাকে অর্ডার করছো?
না স্যার, মানে আমি শুধু বললাম আর কি। প্রচুর কথা বলো তুমি, টকেটিভ গার্ল। একটা কথা বললে 10টা বলো। সরি স্যার। এইসব আমি পছন্দ করি না। ফার্স্ট দিন তাই কিছু বললাম না। নেক্সট টাইম করলে না না না, আর হবে না স্যার, সত্যি। হুম, এখন যেতে পারো। যখন আমার দরকার পড়বে আমি বলবো। জি স্যার। রুম থেকে বের হয়ে উফ, বাবা বাঁচলাম। যেভাবে কাছে আসলো মনে তো হচ্ছিল আমাকে খেয়ে ফেলবে। দেখে তো মনে হয় না এত রাগী, কিন্তু তাও সাবধান নিশি, উল্টাপাল্টা কিছু করলেই আমি শেষ। প্রথম দিন তাই কোনো মতে বেঁচে গেছি। কেমন রাগী রাগী গলায় বলে, এইসব আমি পছন্দ করি না। ফার্স্ট দিন তাই কিছু বললাম না। নেক্সট টাইম করলে এমনভাবে বলে যেন ওনাকে কেউ ভয় পায়। যত সব উদ্ভট কাণ্ড কারখানা। তারপর আমি নাকি বাচাল, কত বড় কথা! শালা নিজে তো একটা রাম ছাগলের বাচ্চা, আবার আমায় বলে আমি নাকি বাচাল। নিশি ধপাস ধপাস করে হেঁটে নিজের কেবিনে গেল। সেখানে দিয়ে আসলো। হেই, আমি দিয়া, আমি নিশি। নতুন পিয়ে, রাইট? হুম। বাট তোমাকে এই পোশাকে ঢুকতে দিল কিভাবে? জানি না। যাই হোক, ফ্রেন্ড? এর মধ্যে একটা ছেলে আসলো। হেই, আমি রকি। হাই, আমি নিশি। তুমি দেখতে খুব সুন্দর নিশি। আমি জানি। তা তো জানবেই, তুমি যে সুন্দরী। নিশি অবাক হয়ে দিয়ার দিকে তাকায়। দিয়া চোখ দিয়ে ইশারা করে চুপ থাকতে বলে। আচ্ছা, আমার কাজ আছে, পরে কথা বলি আপনার সাথে। ওকে, আই এম ওয়েটিং ফর ইউ। রকি চলে যাওয়ায় নিশি আর দিয়া হেসে দিল। ও এমনই, সবার সাথে ফ্লার্ট করে। দেখেই বলছি। ওর থেকে দূরে থাকো অলওয়েজ। হুম আচ্ছা, আমার কাজ আছে, আমি আসছি। হুম। সবাই চলে গেল। এখন কি করব? ও মনে পড়লো, স্যার কাজ করতে বলেছিল। দেখি কিছুক্ষণ পর উফ, কি বোরিং ইয়ার। ঘুম আসছে খুব। আমি বরং একটু ঘুমাই, বাকিটা পরে দেখবো। এদিকে নিশান এতক্ষণ ধরে নিশিকে দেখছিল। ওর ক্যাবিন থেকে নিশিকে দেখা যায়, কিন্তু নিশি কিছু দেখতে পারে না। বাহ, ম্যাম তো ঘুমিয়ে গেছে। এখন ডাকবো? না থাকে, একটু পর 12টা বাজাবো। জান পাখি, আমি আসছি। নিশান কেবিন থেকে উঠে নিশির কেবিনের দিকে যায়। দিয়া নিশানকে দেখেই নিশিকে ডাকতে থাকে, কিন্তু নিশি ওঠেই না। নিশান নিশির কাছে যেতেই দিয়া আরো জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। নিশান চোখের ইশারায় দিয়াকে থামতে বলে। নিশান নিশির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়, তারপর নিজেই নিশিকে ডাকে। নিশি, মিস নিশি, জান পাখি। নিশানের নিঃশ্বাস নিশির উপর পড়তেই নিশির হার্টবিট বেড়ে যায়। তার উপর জান পাখি বলায় তার শরীর শিউরে ওঠে। সে লাফিয়ে ওঠে। কে কে? দিয়া অবাক হয়ে যায়। স্যার কি এমন বলল যাতে নিশি এভাবে উঠে দাঁড়ায়? আমি তোমার বস। স্যার, আপনি? 2 মিনিটের মধ্যে আমার কেবিনে আসো। জি স্যার। আজ তুই শেষ নিশি। শাকচুন্নি, মমদভূতের নাতনি। ডাকিসনি কেন আমাকে? ডাকিনি, অনেক ডেকেছি। যা, আর দেরি করিস না। যাচ্ছি। নিশি গুটি গুটি পায়ে হেঁটে নিশানের কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে আছে। যাবে না ভাবছে। এমন সময় পিয়ন এসে নিশানের রুমে কফি নিয়ে গেল। নিশি তা দেখে বলল, আচ্ছা স্যার যদি গরম কফি নিশির গায়ে ঢেলে দেয় তখন কি হবে? একটা সিরিয়ালে এমন দেখেছিল নিশি। না না বাবা, নিশি যাবে না। এর চেয়ে ভালো নিশি বাসায় চলে যাক। এ ভেবে পা উল্টো দিকে ঘুরালেই মনে পড়ল, যদি চলে যায় তাহলে তো জবটা থাকবে না। সবাই বলবে নিশি একদিনও জবটা করতে পারলো না, কি অপমানটা হবে। এমন সময় পিয়ন এসে বলে গেল স্যার যেতে বলেছে। দোয়াদুরুদ যা পারে নিশি সব পড়তে লাগলো। নিশি ভিতরে ঢুকে দেখে নিশান দাঁড়িয়ে কফি খাচ্ছে। নিশি ভয়ে ভয়ে গেল নিশানের কাছে। নিশান হঠাৎ করে নিশির কাছে আসতেই নিশি চোখ বন্ধ করে বলতে লাগলো, স্যার প্লিজ আমার গায়ে গরম কফি ঢালবেন না। আমি আর জীবনেও ঘুমাবো না, সত্যি স্যার। একদমে বলে ফেলে। নিশান কি বলবে বুঝতে পারলো না, বোকার মতো তাকিয়ে রইল আর নিশিকে দেখতে লাগলো। সে চোখ বন্ধ করে হাত মুঠো করে দাঁড়িয়ে আছে। এখনো গরম কিছু গায়ে না পড়ায় নিশি এক চোখ খুলে দেখে নিশান এক ধ্যানে ওর দিকে তাকিয়ে আছে। নিশি নিশানের চোখের সামনে হাত নাড়াতে লাগলো। কি হয়েছে? এমন কেন করছো? স্যার, আপনি কিছু বলছেন না তাই। কি বলবো? তোমার কথা আমার মাথা ঘুরিয়ে দিয়েছে। তোমার মনে হয় আমি তোমার গায়ে গরম কফি ঢালবো? লাইক
সিরিয়াসলি? আসলে স্যার আমি এরকম সিরিয়ালে দেখেছিলাম তাই। হাউ ফানি। সিরিয়ালে দেখে দেখে তোমার মা বুদ্ধি ছিল, তাও হাঁটুর নিচে চলে গেছে। ইডিয়েট। সরি স্যার। জি স্যার। সরি স্যার ছাড়া আপনি আর কি বলেছেন আমায়? চুপচাপ ল্যাপটপ নিয়ে আমার রুমে আসো, এখানেই, রাইট নাও। নিশি নিশানের ধমক শুনে এক দৌড়ে রুম থেকে বের হয়ে বাইরে গিয়ে হাঁপাতে লাগলো। কি রে এমন হাঁপাচ্ছিস কেন? স্যার কি বললো? যেই ধমকটা আমায় দিল রে, আমি তো আরেকটু হলে হার্ট অ্যাটাক করতাম। তার মানে তুই ফায়ার্ড? মেবি নো। কি বলিস? এখানে ছোট একটা ভুল করলেই তো ফায়ার্ড, আর স্যার তো তোকে ছেড়ে দিল। কিভাবে বলবো বলতো? যাই হোক, কি বলেছে? হায় আল্লাহ, বলেছে ল্যাপটপ নিয়ে স্যারের কেবিনে যেতে, আর আমি বলেই আবার দৌড় দিল। তারপর তাড়াতাড়ি করে নিশানের কেবিনে আসলো। মে আই কাম ইন স্যার? ইয়েস, বসুন এখানে আর কাজ করুন। স্যার এখানে? হ্যাঁ এখানে, এখানে বসে কাজ করুন। জি স্যার। নিশি বসে কাজ করা শুরু করলো। অনেকক্ষণ কাজ করার পর কেন জানি মনে হলো নিশান ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু নিশি তাকিয়ে দেখে নিশান কাজ করছে। ধুর, কি যে ভাবছি আমি, স্যার কেন আমাকে দেখতে যাবে? এটা আমার মনের ভুল। কিন্তু নিশান ঠিকই নিশিকে দেখছে, কিন্তু নিশি তা বুঝতে পারছে না। নিশান আর চোখে শুধু নিশিকে দেখছে। এই কারণেই তো ওকে এখানে নিয়ে আসা, শুধু মন ভরে নিশিকে দেখবে। এতদিন শুধু ছবিতেই দেখেছে, আজ সামনাসামনি দেখবে। নিশি আজ প্রথম দিন অনেক কাজ করলো। বেচারি এই প্রথমত কাজ করছে। নিশান তাকে লাঞ্চও করতে দেয়নি, ঘুমিয়েছিল বলে। নিশি তো নিশানকে বকতে বকতে শেষ। রামছাগল নিজেও খায়নি আর আমাকেও যেতে দিচ্ছে না। নিশানের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো। নিশান নিশির দিকে তাকাতেই নিশি চোখ সরিয়ে ফেলে। নিশান বিষয়টা বুঝতে পারে। সে বুঝতে পেরেই হেসে দিয়ে মনে মনে বলে, ইস, আজ প্রথম দিনই আমার জান পাখিটাকে আমি জ্বালিয়ে মেরেছি। বেচারি না কালকেই রিজাইন নিয়ে নেয় না, তাহলে কি করে হবে? ওকে দেখার আমার এত দিনের তৃষ্ণা আমি মেটাবো কিভাবে? কতদিন অপেক্ষা করলাম তোমার জন্য, শুধু তোমার জন্য। তোমাকে আমি আমার করেই ছাড়বো জান পাখি। নিশান নিশির দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। নিশি কাজ শেষ করে নিশানের দিকে তাকাতেই নিশান চোখ সরিয়ে নেয়। স্যার কাজ শেষ। ওকে আমাকে চেক করতে দাও। আমি ইমেল করেছি, আপনি দেখে নিন। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। জি স্যার। নিশি অফিস থেকে বের হয়ে গেল। নিশান কাকে যেন ফোন করে বলল নিশির উপর নজর রাখতে। অনেকক্ষণ পর নিশি ফোনটা ধরল। দেখে জিসানের অনেকগুলো কল, কিন্তু ওর এখন কোনো মতে কারোর সাথে দেখা করতে মন চাচ্ছে না। আজ অনেক কাজ করেছে সে। রাস্তায় আনমনে হাঁটছে আর নিশানের কথা ভাবছে। আজ একসাথে কত কিছুই না হলো তার সাথে। এমন সময় একটা গাড়ি এসে ওর সামনে থামলো। গাড়িটা জিসানের। জিসান গাড়ি থেকে বের হয়ে নিশিকে হাত টেনে গাড়িতে বসালো। নিশি বুঝতে পেরেছে জিসান ভালোই রেগে আছে। দুজনেই চুপচাপ। নিশি বলে উঠল, জি স্যার, আমার ক্ষুধা লেগেছে, লাঞ্চ করেনি এখনো। গাড়ি থামিয়ে নিশির হাত ধরে তার ঘড়ি চেক করে বললাম, কয়টা বাজে? 5টা। দেবো একটা, এখন কেউ লাঞ্চ করে? আরে ইয়ার, আজকে অনেক কাজ করেছি। আজ তো আপনি ভার্সিটিতে আসেননি, তার মানে তো আজকে অনেক কাজ করেছেন। তা কি কি করলেন? তুই জানিস ওই রাম ছাগল আমাকে খেতে দেয়নি। ওয়েট, কি বললি? রাম ছাগল? আরে আমার অফিসের বস। অফিস? তুই জব করিস? আরে আজকেই প্রথম। আর আমি জানি না কি বেষ্টু? আমিও কাল রাতেই জেনেছি। হুম। আরে এমন করছিস কেন? আচ্ছা, তো অফিসে লাঞ্চ টাইম ছিল না? ছিল তো। তাহলে? আরে আমি একটু ঘুমিয়েছিলাম তাই। প্রথম দিনই? আরে ইয়ার, আমি একটা বাচ্চা মানুষ। হ্যাঁ, তুই তো বাচ্চা, তাই তো স্কুলের মতো অফিসে গিয়েও ঘুমাস। আই জিসান, ভালো হচ্ছে না কিন্তু। আচ্ছা চল, আগে তোকে নিয়ে রেস্টুরেন্টে যাই, কিছু খা, তারপর শক্তি হলে আমাকে মারিস। ভালো বুদ্ধি, চল। পরের দিন নিশি আজ একটা লাল খয়েরি রঙের 3 পিস পরে এসেছে। এই রঙের কিছু পরলেই সাজতে মন চায়। এই রঙের মানেটাই আলাদা, তাই নিশিও আজ একটু সাজলো। বেশি কিছু না, হালকা করে কাজল আর ঠোঁটে লাল রঙের হালকা লিপস্টিক। কপালে একটা খয়েরি রঙের ছোট্ট টিপও দিল। তার সাথে খয়েরি রঙের চুড়ি পরল। চুলগুলো ছেড়ে রাখলো আর ওড়নাটা কুচি করে গলায় গুজে দেয়। এটা ওর ভালো লাগে। হাতের দুপাশে ওড়না থাকে না, আর তা দিয়ে সে হেলে দুলে কতক্ষণ নাচে। কিন্তু জামার গলাটা বড় হওয়ায়
তার গলার নিচের তিলটা দেখা যাচ্ছে। নিশি হেলে দুলে নিশানের আগেই আজ অফিসে আসলো। অফিসের সবাই নিশিকে দেখে অবাক। দিয়া তো নিশির দিকে তাকিয়েই আছে। কিরে মামদো ভূতের নাতনি, এইভাবে তাকিয়ে আছিস কেন? তুই আমার নানাকেও টেনে আনলি, আরে তা না, কিন্তু তোকে আজ সেই লাগছে নিশি। সত্যি লাগতে তো হবেই। আজ জিসনের সাথে যে দেখা করব। ও বলেছে আজ আমাকে ড্রপ করবে। দিতাং দিতাং। কি রে, কোথায় ডুবে গেলি? কিছু না, স্যার এসছে। না, এই আসবে। ও এর মধ্যেই রকি আসলো। আরে নিশি, হুম, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। তা আজ এভাবে ঘুরতে যাবার কোনো প্ল্যানিং? হ্যাঁ, বয়ফ্রেন্ডের সাথে। তোমার বফ আছে? এর মধ্যেই নিশান আসলো। এসেই নিশির দিকে নজর গেল। শুধু এক নজর তাকিয়েই চোখ ফিরিয়ে নিল। সবাই বলল, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তারপর রকিকে বলল। মিস্টার রকি, আমার কেবিনে আসুন। রকির দিকে তাকিয়ে, কিন্তু রকির নজর অন্যদিকে। রকি নিশির সেই তিলের দিকে তাকিয়ে আছে। নিশানের মাথা গরম হয়ে গেল। সে রকিকে ধমক দিয়ে বলল, মিস্টার রকি, ইয়েস স্যার। কেবিনে আসুন। আসছে স্যার। নিশানের এমন ধমকে নিশি আর দিয়া ভয় পেয়ে যায়। স্যারের মুড মনে হয় আজ ভালো না। মনে তো হয়। এই রাগ না আমার উপর ছাড়ে। দেখ কি হয়, আজ পারলে কালকের মতো ঘুমিয়ে পড়িস। দিয়া, মামদো ভূতের নাতনি। এদিকে রকি নিশানের কেবিনে গেলে নিশান রকিকে অনেক কাজ দেয়, বলে এক্ষুনি সব কাজ করে আসতে। রকি নিশানের ধমক খেয়ে বের হয়। নিশি দেখে বুঝতে পারে রকির উপর ঝড় গেছে, এখন তার উপর টর্নেডো তো যাবেই। এর মাঝেই নিশির ডাক পড়ল। নিশি ভয়ে ভয়ে নিশানের রুমের দিকে যেতে থাকে। নিশান রাগের কারণে স্যুটটা খুলে চেয়ারে ছুঁড়ে ফেলে। হাত দিয়ে গলার টাই লুজ করছে, বারবার মাথায় হাত দিচ্ছে। আর নিশির দিকে কেউ এভাবে তাকিয়েছে, সে এটা মেনে নিতে পারছে না। নিশি কেবিনের সামনে এসে নক করে। স্যার আসবো? স্যার, হুম স্যার আমাকে ডেকেছেন? হুম। জি স্যার। নিশান টাইটা আবার ধরে লুজ করে শার্টের হাতার বোতাম খুলে ফ্লোট করতে করতে নিশির কাছে আসতে লাগলো। নিশি দেখলো নিশানের চোখ দুটি রাগে লাল হয়ে আছে। নিশানের সামনে আসাতে নিশি পিছুতে লাগলো। নিশিকে পিছাতে দেখে নিশান বলল, পিছাচ্ছ কেন? আপনি আগাচ্ছেন কেন? তাই বলে তুমি পিছাবে? নিশি দেওয়ালের সাথে আটকে গেল। পেছনে যাওয়ার আর জায়গা নেই, কিন্তু নিশান তাও আগাচ্ছে। নিশি চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। নিশান এক হাত দেওয়ালে রাখে আর আরেক হাত নিশির দিকে আগাতে থাকে। নিশি ভয়ে চোখ বন্ধ করে নেয়। নিশির হার্টবিট বেড়ে যাচ্ছে। হঠাৎ নিশানের হাত নিজের কপালে ছোঁয়া লাগলে নিশি চোখ খুলে দেখে নিশানুর কপালের টিপ খুলছে। নিশানের ছোঁয়া পেয়ে নিশির শরীর শিউরে ওঠে। নিশি কথা বলার শক্তি হারিয়ে ফেলে। হুট করেই নিশান নিশির গলা থেকে ওড়নাটা নিয়ে নেয়। নিশি অবাক হয়ে যায়, স্যার। কিন্তু নিশানের কানে যেন কথা যায় না। নিশান ওড়নার ভাঁজটা খুলে নিশির গায়ে আবার বিছিয়ে দেয়, যাতে নিশির পুরো শরীর ঢেকে যায়। তারপর নিশির হাত ধরে টেবিলের কাছে নিয়ে যায়। নিশি খেয়াল করে নিশান ওর হাত শক্ত করে ধরে আছে। সেটা যে রাগে এটাই বোঝা যাচ্ছে। নিশি হাতে ব্যথা পেয়ে কুকড়ে উঠলে নিশান ওর হাত ছেড়ে দেয়। নিশান টেবিল থেকে কয়েকটা টিস্যু নিয়ে নিশির মুখটা হালকা করে চেপে ধরে। নিশি নিশানের হাত ধরে। নিশান আস্তে আস্তে নিশির ঠোঁটের লিপস্টিক মুছতে থাকে। নিশি নিশানের চোখের দিকে তাকিয়ে থাকে। লিপস্টিক মুছে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। নিশান হাত নিশির ঠোঁটের উপর রাখে। হঠাৎ করেই নিশির ঘোর ভাঙে। সে বলে ওঠে, স্যার। নিশির কথায় নিশানের ঘোর ভাঙে। সে তাড়াতাড়ি হাত সরিয়ে নেয়। আপনি এটা কি করলেন? আমার সাজ কেন নষ্ট করলেন? তোমার সাহস কত? তুমি আমাকে প্রশ্ন করছো? না না স্যার, আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম। যাও ওখানে বসে কাজ করো। হারি আপ। জি স্যার। নিশি চুপচাপ বসে পড়ে, কিন্তু কাজ করবে কি? তার সাথে যা হলো তাতে তার অবস্থা খারাপ। এত সাজ করে সাজলো, ঘুরতে যাবে জিসানের সাথে, আর এই রাম ছাগল কিনা তার সাজটাই নষ্ট করে দিয়েছে। নিশি ল্যাপটপ নিয়ে বসে ভাবতে থাকে। নিশির এরকম চুপচাপ অবস্থা দেখে নিশান নিশিকে ধমক দেয়। নিশি লাফিয়ে ওঠে। কি হচ্ছে বিসনিশি, কাজ করছেন না কেন? আর কাজ? কিছু বললেন? না স্যার, করছি। তখন নিশান বলে উঠল, মিস নিশি, অফিসের ড্রেস আপ আপনার পরা লাগবে না। আপনি এইভাবেই আসবেন প্রতিদিন। এইভাবেই মানে এখন যেমন লাগছে ঠিক সেরকম। গট ইট? ওকে স্যার।
নিশি আজ সারাদিনে নিশানের কেবিনে ছিল। একবারের জন্য বের হতে দেয়নি নিশান ওকে। লাঞ্চ টাইমেও তাকে কেবিনে বসিয়ে খাইয়েছে, যার কারণে রকি আর নিশিকে দেখতে পায়নি।